৩৫ বছরের শাসনকালে সবচেয়ে কঠিন সংকটের মুখে আলী খামেনি। ইরানের ভেতরে সক্রিয় ইসরায়েলের গোয়েন্দারা। পতন হবে কি খামেনি সরকারের? ইরানের ৩১টি প্রদেশের ১৮০ শহরের ৫১২ জায়গায় ছড়িয়ে পড়েছে চলমান বিক্ষোভ। পরিস্থিতি নিয়ে কি বলছেন আলী খামেনি ও ট্রাম্প? মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় ভারতে এক মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল। দেশটির শিক্ষাও কি ধর্মীয় সাম্প্রদায়িকতার শিকার? ৩৫ বছরের বেশি শাসনামলে অন্যতম কঠিন সংকটের মুখে এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের চলমান বিক্ষোভে শুধু মার্কিন ইন্ধন নয়, দেশটির ভেতরে এখন জোরালোভাবে সক্রিয় রয়েছে ইসরায়েলের গোপন গোয়েন্দা নেটওয়ার্ক মোসাদ এজেন্টরা। আর তথ্যটি নিশ্চিত করেছেন খোদ নেতানিয়াহু সরকারের মন্ত্রী আমিখাই এলিয়াহু। এবারের বিক্ষোভে কি খামেনি সরকারের পতন হবে? কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইরানের ভেতরে এই মুহূর্তে গোপন অপারেশন চালাচ্ছে মোসাদের গোয়েন্দা নেটওয়ার্ক। সম্প্রতি এমন বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিখাই এলিয়াহু। গত ৮ জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও গালেই জাহালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন তাদের লোকজন এখনও ইরানের মাটিতে কাজ করছে। সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ুমের বরাতে জানানো হয়, নেতানিয়াহু সরকারের হেরিটেজ মন্ত্রী দাবি করেন গত বছর চালানো হামলাগুলো হঠাৎ করে হয়নি, বরং ইরানের ভেতর থেকে আগেই প্রস্তুতি নিয়েছিল মোসাদের গুপ্তচর ও তাদের সাহায্যকারী স্থানীয় এজেন্টরা। আমিখাই এলিয়াহুর এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরানে চলমান আন্দোলন আরও উস্কে দিয়ে খামেনি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তেল আবিব? ইসরায়েলি গুপ্তচররা ইরানে সরকার উৎখাত করার বিষয়ে এখন কাজ করছে কিনা এই প্রশ্নের পরিষ্কার উত্তর দিয়েছেন হেরিটেজ মন্ত্রী আমিখাই এলিয়াহু। তিনি জানিয়েছেন এই মুহূর্তেও ইসরায়েলের পক্ষে কিছু লোক ইরানের অভ্যন্তরে কাজ করছে, কিন্তু খামেনির সরকার ফেলে দেওয়ার চেষ্টা এখন তেল আবিব করছে না, বরং ইরান যেন কোনোভাবেই হুমকি হয়ে উঠতে না পারে সেটা নিয়েই কাজ করছে মোসাদের গোয়েন্দা নেটওয়ার্ক। এর মধ্যেই ইরানের উপর সরাসরি মার্কিন সামরিক হামলার হুমকি আরও উত্তপ্ত করে তুলেছে পরিস্থিতি। সামরিক শক্তি, আঞ্চলিক প্রভাব ও অর্থনৈতিক খাত সব দিক থেকে ইরানকে নিয়ন্ত্রণে রাখাই ইসরায়েল আমেরিকার মূল লক্ষ্য। তবে ইসরায়েলি মন্ত্রী স্বীকার করলেও ইরান পরিস্থিতিতে ওয়াশিংটন তেল আবিব সম্পৃক্ততার আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও সামনে আসেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ৩৫ বছরেরও বেশি সময়ের শাসনকালে এমন কঠিন পরিস্থিতিতে কমই পড়েছেন। চলমান আন্দোলনে পশ্চিমাদের মদদ রয়েছে এমন দাবি করে তিনি সাফ জানিয়েছেন শত্রুর ষড়যন্ত্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। কঠোর দমনপীড়নের মধ্যেও ডাক দেওয়া হচ্ছে সরকার পতনের। রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, মেট্রো স্টেশন, ব্যাংক, দোকানপাট ছাড়াও আগুন দেওয়া হয়েছে যানবাহন ও বিভিন্ন স্থাপনায়। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান সরকার। দীর্ঘদিন ধরে খামেনি প্রশাসন অভিযোগ করে আসছে ইরানের ভেতরের অস্থিরতা, আন্দোলন ও নিরাপত্তা চ্যালেঞ্জের পেছনে ইসরায়েল ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে। দেশটির বর্তমান পরিস্থিতি সেই পুরনো অভিযোগকেই নতুন করে সামনে এনে দিল। গত এক দশকে একের পর এক সাজানো দুর্ঘটনা ইঙ্গিত দিচ্ছে ইরানের অভ্যন্তরীণ আন্দোলনকে ব্যবহার করে এবারও ফায়দা নিতে তৎপর ইসরায়েল। অনেক বিশ্লেষকের ধারণা, আপাতত খামেনি সরকারের উৎখাত না চাইলেও আন্দোলনের সুযোগে ইরানকে ভেতর থেকে আরও দুর্বল করে দিচ্ছে মোসাদের গুপ্তচর নেটওয়ার্ক। ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের রহস্যজনক হত্যাকাণ্ড, বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্ফোরণ, সাইবার হামলা ও বিপুল পরিমাণ সরকারি গোপন নথি পাচার, সব ক্ষেত্রেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দিকে আঙুল তুলে এসেছে ইরান। ২০২০ সালে শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পর ইরান দাবি করে এই হত্যাকাণ্ড দেশের ভেতর থেকেই চালানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরানে চলমান আন্দোলনের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের অভ্যন্তরে নিজস্ব এজেন্টদের সক্রিয় থাকার স্বীকারোক্তিও দিলেন তার আরেক মন্ত্রী। এমন সংকটে অনেকের আশঙ্কা অচিরেই হয়তো বড় ক্ষতির মুখে পড়তে পারে ইরান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইরানের রক্তক্ষয়ী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির ৩১টি প্রদেশের ১৮০টি শহরের ৫১২টি জায়গায়। বিক্ষোভে এ পর্যন্ত ৬৫ বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৫১ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। গ্রেফতার করা হয়েছে ২৩০০ বিক্ষোভকারীকে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে সরাসরি বিদেশি ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
তবে ইরানে বিক্ষোভকারীদের হত্যা আমেরিকা সহ্য করবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে তৈরি হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে আবারও ইরান সরকারকে হুমকি দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সামরিক হামলার হুমকি দেন। বলেন ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে বাধ্য হবে। তেহরানের সামনে মহাবিপদ অপেক্ষা করছে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। So we're going to discuss how these great American companies can help. ইরান সরকার যদি বিক্ষোভকারীদের আগের মতো হত্যা করা শুরু করে আমরা হস্তক্ষেপ করব, হামলা চালাবো, কঠোর হামলা চালাবো। আমার কাছে মনে হয় ইরান সরকার বড় বিপদে আছে। বিক্ষোভকারীরা অনেক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, কয়েক সপ্তাহ আগেও কেউ এটা চিন্তা করেনি। Million barrels. এদিকে বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন এরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে বিক্ষোভ করছে। বিদেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তরুণ সমাজকে এগিয়ে আসতেও বলেন তিনি। خراب کردن مثلا فرض کنید فلان ساختمان دیواری رو বিক্ষোভ দমাতে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখাও তথাকথিত শত্রুদের পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। ইরানের বিক্ষোভকারীরা ক্রমশ সহিংস ও বেপরোয়া হয়ে উঠছেন। শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীরা খামেনির পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকে। বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। বাস, গাড়ি ও মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয় উত্তপ্ত বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী গুলি চালালে অনেকে হতাহত হয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছেন যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নেতারা। নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভবিষ্যতে চীন ও রাশিয়ার দখলদারিত্ব ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা চায় আমেরিকা, এমন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে সাফ জানিয়েছেন অঞ্চলটির বাসিন্দারা। এদিকে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক শক্তি ব্যবহার করলে তা ন্যাটোর জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে মনে করেন ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একই শঙ্কা পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কেরও। বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই আকারে ইঙ্গিতে ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নেয়ার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার প্রকাশ্যেই জানালেন যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবেন তিনি। সহজ উপায়ে না হলে গ্রিনল্যান্ডের দখল নিতে কঠিন পথেই হাঁটবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কেন গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প? Destroyers are Chinese. তার উত্তরও দিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। অদূর ভবিষ্যতে রাশিয়া বা চীনের দখলদারিত্ব ঠেকাতেই গ্রিনল্যান্ড দখলে নিতে চান বলে জানিয়েছেন ট্রাম্প। এর আগে আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটি কেনার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিল হোয়াইট হাউস। তবে ট্রাম্প জানান এখনই তেমন কিছু না ভাবলেও ভবিষ্যৎ প্রয়োজনে এমন পদক্ষেপ নিতে হতে পারে। And by the way, I'm a fan of Denmark. আমি এখনই অর্থের বিনিময়ে গ্রিনল্যান্ডের কথা ভাবছি না। পরবর্তীতে হয়তো সে বিষয়ে কথা বলতে পারি। তবে এই মুহূর্তে তারা এটা পছন্দ করুক বা না করুক, আমরা গ্রিনল্যান্ডের কিছু একটা করতে যাচ্ছি। কারণ আমরা যদি তা না করি, রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করবে এবং আমরা রাশিয়া বা চীনকে প্রতিবেশী হিসেবে রাখবো না। There are Russian destroyers, there are Chinese destroyers. তবে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা বর্তমানে বা ভবিষ্যতে কখনোই সফল হবে না বলে জানিয়েছেন অঞ্চলটির বাসিন্দারা। গ্রিনল্যান্ড বা এর লোকজন বিক্রির জন্য নয় বলেও স্পষ্ট করেছেন। টাকার বিনিময়ে আমেরিকান নাগরিক হতে পছন্দ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে গ্রিনল্যান্ডবাসীরা জানান তাদের টাকার প্রয়োজন নেই। আমার টাকা চাই না, আমার এটির প্রয়োজন নেই। অন্যদের ভিন্নমত থাকতে পারে, তবে আমি এখানে ভালো আছি। একটি দেশকে টাকার বিনিময়ে আপনি কিনতে পারেন না। আশা করি বিষয়টি তারা বুঝবেন। এদিকে গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার করবেন না বলে বিশ্বাস করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ন্যাটোর ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন তিনি।
আমি বিশ্বাস করি না যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক অভিযান শুরু করবে। তাদের এমন পদক্ষেপ আমি কখনোই সমর্থন করব না, কারণ আমি বিশ্বাস করি এটি কারো উপকারে আসবে না, যুক্তরাষ্ট্রের জন্য লাভবান হবে না। একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কো। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকি এরই মধ্যে ন্যাটোর ওপর প্রভাব ফেলতে শুরু করেছে বলে জানিয়েছেন টাস্ক। পোল্যান্ড যুক্তরাষ্ট্রের অনুগত মিত্র, তবে গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের মধ্যে আদর্শিক ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে আমি উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিভাজন ভালো কিছু বয়ে আনবে না। রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে পোল্যান্ড যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ওপর নির্ভরশীল। গ্রিনল্যান্ডকে ঘিরে ন্যাটোর সঙ্গে দ্বন্দ্ব রাশিয়াকে হামলার ইন্ধন যোগাবে বলেও আশঙ্কা পোলিশ প্রধানমন্ত্রীর। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের মুসলিমরা এবার কোণঠাসা শিক্ষা ব্যবস্থাতেও। দেশটির জম্মুর একটি মেডিকেল কলেজে এমবিবিএস এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি হওয়ায় বাতিল করা হয়েছে ওই প্রতিষ্ঠানটির স্বীকৃতি। এ নিয়ে দেখা দিয়েছে নতুন সমালোচনা ও বিতর্ক। ভারতের শিক্ষা ব্যবস্থাও কি এখন ধর্মীয় মেরুকরণের শিকার? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। ভারতে দিন দিন বেড়ে চলেছে ধর্মীয় সাম্প্রদায়িকতা। দেশটির মুসলিম নাগরিকদের নানাভাবে কোণঠাসা করার অভিযোগ যেন নতুন মাত্রা পেল জম্মুর একটি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় হিন্দুদের চেয়ে মুসলিম শিক্ষার্থীরা বেশি চান্স পাওয়ায় প্রতিষ্ঠানটির স্বীকৃতি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে দেশটির ন্যাশনাল মেডিকেল কাউন্সিল আকস্মিকভাবেই কলেজটির এমবিবিএস কোর্সের অনুমতি প্রত্যাহার করে নেওয়ার পর স্পষ্ট হয়ে উঠেছে উচ্চশিক্ষার মতো সংবেদনশীল খাতেও ধর্মীয় পরিচয় এখন রাজনৈতিক চাপের লক্ষ্য উগ্র হিন্দুত্ববাদীদের। এসব তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদে। স্বীকৃতি বাতিলের খবর প্রকাশের পরে সামনে আসে আরেকটি চাঞ্চল্য তথ্য। নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় 50 শিক্ষার্থীর মধ্যে 42 জনই কাশ্মীরি মুসলিম। উগ্র দক্ষিণপন্থী সংগঠনগুলো বহুদিন ধরে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে আন্দোলন করছিল। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলসহ হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি ছিল বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষের দানে প্রতিষ্ঠিত কলেজে হিন্দু শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। এরপর মুসলিম শিক্ষার্থীদের অতিরিক্ত বলে আখ্যা দিয়ে চাপ সৃষ্টি করতে থাকলে তার ঠিক পরদিনই এনএমসি স্বীকৃতি বাতিল করে দেয়। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে এই সিদ্ধান্তকে শিক্ষা খাতের উপর ধর্মীয় সাম্প্রদায়িক হস্তক্ষেপের নজির হিসেবে বর্ণনা করেছেন বিরোধী নেতারা। পিডিপি সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শিক্ষায় ধর্মীয় সাম্প্রদায়িকীকরণের ভয়াবহ উদাহরণ এটি। একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যদি এমন আচরণ করা হয় তবে পুরো অঞ্চলের তরুণদের ভবিষ্যতেই অনিশ্চয়তার মুখে পড়বে। ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্সও ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে। তাদের মতে ধর্ম বা অঞ্চলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা গণতন্ত্রের মূল আদর্শের বিরুদ্ধে যায়। মন্দির মসজিদ নিয়ে রাজনীতি দেখলেও এখন শিক্ষা নিয়েও বিভাজনের খেলা শুরু হয়েছে। বিজেপি অবশ্য এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তারা দাবি করেছে কলেজটি মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো নিট পরীক্ষায় মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরাও এখন নিরাপদ নন। দেশে ধর্মীয় পরিচয় রাজনৈতিক অস্ত্রে পরিণত হওয়ায় একাডেমিক স্বাধীনতা এবং সংবিধানের অন্তর্ভুক্তিমূলক চেতনা বড় ধরনের ধাক্কা খাচ্ছে। মোদির ভারতের উচ্চশিক্ষা কি এখন ধর্মীয় মেরুকরণের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? এই প্রশ্ন এখন তীব্রভাবে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে দেওয়া এই ঘটনার মধ্য দিয়ে দেশটির শিক্ষা ব্যবস্থা যে এক ভয়ঙ্কর মোড়ে পৌঁছেছে তা আর আড়াল করা যাচ্ছে